ভারতের সঙ্গে 7 চুক্তি প্রোটোকল ও সমঝোতা সই। ব্রিক্স ব্যাংকে যুক্ত হতে বাংলাদেশকে আমন্ত্রণ। আগামী বাজেটের আগে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সরকারি প্রকল্পে ব্যবহারের সিদ্ধান্ত জানালেন অর্থমন্ত্রী। অদক্ষ সরকারি প্রশাসনী ব্যবসায়ীদের কাছে বড় সমস্যা, সিপিডির ব্যবসা পরিবেশ সমীক্ষার প্রতিবেদন। এবং করোনার প্রণোদনা পোশাক শিল্প মালিক কেন্দ্রিক, মূল্যায়ন টিআইবি, প্রভাব খাটানোর অভিযোগ। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন আপনাদের সঙ্গে আছে আমি কপ্তি মুগ্ধানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বাংলাদেশকে নতুন উন্নয়ন ব্যাংক বা ব্রিক্স ব্যাংকে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। বৃহস্পতিবার হাসিনা মোদি ভার্চুয়াল সম্মেলন ও 7 সমঝোতা চুক্তি সই শেষে এক ব্রিফিংয়ে বিষয়টি জানান তিনি। বিশ্বের 5 বৃহৎ উদীয়মান অর্থনীতির জোট ব্রিক্সের উদ্যোগে 5 বছর আগে গঠিত হয় এই ব্যাংক। দুই দেশের শীর্ষ নেতার বৈঠকে আরও উঠে এসেছে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জ্বালানি, কৃষি, আন্তঃসীমান্ত সহযোগিতা সহ বিভিন্ন বিষয়। দ্বিপাক্ষিক সুসম্পর্কের সুযোগ নিয়ে ভারত ও বাংলাদেশের অর্থনীতি ও সহযোগিতা আরও দৃঢ় হবে বলে প্রত্যয় জানিয়েছেন ভারত ও বাংলাদেশের দুই প্রধানমন্ত্রী। ভারত বাংলাদেশ ভার্চুয়াল বৈঠকে দুই সরকার প্রধানে প্রত্যয় জানান। বাংলাদেশ ও ভারত একসাথে করোনা ভ্যাকসিন পাবে বলেও জানান মোদি। ভারত বাংলাদেশ ভার্চুয়াল বৈঠকে গণভবন থেকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দিল্লি থেকে যুক্ত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই সরকার প্রধান চিলাহাটি হলদিবাড়ি রেলপথের উদ্বোধন করেন। এ পথে 55 বছর পর শুরু হলো ট্রেন চলাচল। দুই প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে বাণিজ্য, যোগাযোগ, কোভিড সহযোগিতা, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সহ বিভিন্ন বিষয়। নরেন্দ্র মোদীকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ঢাকায় আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে মোদী বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমন্ত্রণে তিনি সম্মানিত বোধ করছেন। এর আগে নরেন্দ্র মোদী বলেন, বাংলাদেশ ও ভারত একসঙ্গে করোনা ভ্যাকসিন পাবে। প্রতিবেশীদের মধ্যে ভারতের কাছে বাংলাদেশ সবার আগে। মহামারীর এই সময়ে বিশ্ব যখন কঠিন সময় পার করছে, এই পরিস্থিতিতে চিকিৎসা সামগ্রী আদান প্রদান সহ ভ্যাকসিন পাওয়ার বিষয়ে বাংলাদেশ ভারত একসঙ্গে কাজ করছে। সামনের দিনগুলোতে আমাদের এই চেষ্টা আরও এগিয়ে যাবে। করোনা পরিস্থিতির মধ্যে দুদেশের স্থলবন্দরগুলোতে সৃষ্টি হওয়া অচলাবস্থা এরই মধ্যে দূর করার ব্যবস্থা নেওয়া হয়েছে। দুদেশের এই গভীর সম্পর্কের রূপরেখা বঙ্গবন্ধুই ঠিক করে গিয়েছিলেন। মোদী সরকারের প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মহামারীর সময় ভারত সুন্দর পদক্ষেপ নিয়েছে। চলমান বাণিজ্য, চিকিৎসা, পর্যটন, তৈরি পোশাক সহ বিভিন্ন খাতে দুদেশের সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পার করছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। 2020 খ্রিস্টাব্দে বছর জুড়ে রেল রুট দিয়ে বাণিজ্য, উচ্চ পর্যায়ের পরিদর্শন ও সভা, সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ, কলকাতা থেকে উত্তর পূর্ব ভারতীয় পণ্য সামগ্রীর প্রথম পরীক্ষামূলক চালান প্রেরণ এবং অবশ্যই কোভিড-19 বিষয়ে সহযোগিতার ন্যায় বিভিন্ন উদ্যোগ আমরা গ্রহণ করেছি। বিশ্বের অন্যতম ক্ষতিগ্রস্ত জনবহুল অঞ্চলে কোভিড-19 যেভাবে আপনার সরকার মোকাবেলা করেছে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি। ভারতের পোস্টাল ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত বঙ্গবন্ধুর ওপর একটি স্মারক ডাকটিকিট যৌথভাবে উদ্বোধন করেন দুই প্রধানমন্ত্রী। একই সঙ্গে দুই দেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহাত্মা গান্ধীকে নিয়ে ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধন করেন তারা। দুই নেতার উপর একটি তথ্যচিত্রও দেখানো হয়। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী বাজেটের আগে উন্নয়ন প্রকল্পে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার ক্রয় সংক্রান্ত কমিটির সভা শেষে অনলাইন ব্রিফিংয়ে সাংবাদিকদের কথা জানান অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। মন্ত্রীর আশা শিগগিরই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 5,000 কোটি ডলারে উন্নীত হবে। এ সময় তিনি বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ার মূল কারণ প্রবাসী আয়, যা চলতি বছরের জুলাই থেকে ধারাবাহিকভাবে বাড়ছে।
অর্থমন্ত্রী জানান, রিজার্ভের অর্থ বাইরে বিনিয়োগ করলে খুব বেশি সুফল আসবে না, কিন্তু এই অর্থ যদি সরকারি কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হয় এর বিপরীতে আয় বাড়ার পাশাপাশি সুরক্ষাও নিশ্চিত হবে বলে মনে করছেন অর্থমন্ত্রী। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপন, শিল্প মন্ত্রণালয়ের সার ক্রয় সহ 5টি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। বাইরে আমাদের যে এটা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা এখন আমরা ইনভেস্ট করতে হয়, এটা ইনভেস্ট করার বাইরে আমরা 1 থেকে 2% বেশি আমরা পাই না। কিন্তু আমরা বিশ্বাস করি এটা যদি কোনো সরকারি প্রতিষ্ঠানগুলোতে যদি কোনো বিনিয়োগ করা হয় এবং সেগুলো আবার যদি কোনো আমরা ডলারে নিয়ে আমরা রিসিভ করতে পারি, তাহলে ইন দ্যাট কেসে আমাদের ফান্ড ফ্লোটাও ইনটেক থাকলো আর আমাদের ইনকামটাও আমাদের বৃদ্ধি পাবে অনেক। সরকারি কর্মকর্তা কর্মচারীদের অদক্ষতাকে 2019 সালের ব্যবসা পরিচালনায় সবচেয়ে বড় বাধা হিসেবে চিহ্নিত করেছেন ব্যবসায়ীরা। তালিকার পরই রয়েছে দুর্নীতি আর পর্যাপ্ত ঋণের অভাব। ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, বগুড়া ও কুমিল্লার 55টি ব্যবসা প্রতিষ্ঠানের উপর বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির জরিপে উঠে এসেছে এসব তথ্য। 2012 সাল থেকে প্রতি বছর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রকাশ করা বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচক বিশ্লেষণ এবং নিজেদের জরিপ মিলিয়ে বাংলাদেশের অবস্থান প্রকাশ করে আসছে গবেষণা সংস্থা সিপিডি। করোনার কারণে এবার বিভিন্ন দেশের তুলনামূলক অবস্থান না পাওয়ায় বৃহস্পতিবার নিজেদের গবেষণার ফল প্রকাশ করে সংস্থাটি। সিপিডির প্রতিবেদন বলছে, দেশে অবকাঠামো উন্নয়ন ও ডিজিটাল সেবার ক্ষেত্রে অগ্রগতি হলেও 72% ব্যবসায়ী মনে করেন সরকারি কর্মচারীদের অদক্ষতা ব্যবসার প্রধান বাধা। এছাড়া 68% ব্যবসায়ী দুর্নীতি আর 66% ব্যবসায়ী পর্যাপ্ত ঋণের অভাবকে ব্যবসার বাধা হিসেবে দেখছেন। দুর্নীতি অনেক একটা সময় বড় সমস্যা ছিল, সেটাকে কিন্তু পাশ কাটিয়ে অপর্যাপ্ত অবকাঠামো একটা সময় বড় সমস্যা হিসেবে ছিল। প্রথম ছিল বেশ কয়েক বছর, আবার সেটি কিন্তু এখন নেমে এসছে। কিন্তু এখন এটি আবার দেখতে যে প্রশাসনিক দুর্বলতার কথাটি কিন্তু এখন সামনে চলে এসছে। সিপিডি বলছে, সরকারি কর্মচারীরা স্বাধীনভাবে কাজ করতে পারেন না, এতে তাদের দক্ষতার সংকট বেড়েছে। যে এই সিস্টেমের মধ্যে চাটুকারিতাকেই উৎসাহ দেওয়া হয় কিংবা অদক্ষতাটাকে উৎসাহ দেওয়া হয়, সেখানে তো অদক্ষরা অদক্ষই থাকবে এবং যারা দক্ষ তারাও কিন্তু উৎসাহ পাবে না কাজ করতে। জরিপে অংশ নেওয়া ব্যবসায়ীদের অনেকেই মনে করেন করোনার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি দুর্বল হয়েছে। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মোকাবিলায় সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ পোশাক শিল্প মালিক কেন্দ্রিক বলে মনে করে দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি। প্রণোদনা আদায় মালিকদের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগও তুলেছে সংস্থাটি। দুপুরে ভার্চুয়াল আয়োজনে এসব পর্যবেক্ষণ তুলে ধরে টিআইবি। তবে সংস্থাটির এই প্রতিবেদনকে বাস্তবতা বিবর্জিত বলছেন শিল্প উদ্যোক্তারা। করোনার ক্ষতি মোকাবিলায় প্রায় 1.25 লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন করছে সরকার। তথ্য বিশ্লেষণ করে দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি বলছে, প্রণোদনার অর্ধেক প্রায় 63,000 কোটি টাকা বরাদ্দ তৈরি পোশাক খাতের জন্য। প্রণোদনা পোশাক খাত কেন্দ্রিক হলেও শ্রমিক বান্ধব নয় বলছে টিআইবি। তাদের হিসাবে বরাদ্দের মাত্র 16% বা প্রায় 9,000 কোটি টাকা পেয়েছে শ্রমিক। সংস্থাটি বলছে 4 দশক ধরে এই খাত বিকশিত হচ্ছে, কিন্তু এখনও প্রণোদনার উপর নির্ভরশীল। আর তা আদায়ে উদ্যোক্তাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ও চাপ খাটানোর অভিযোগ করেছে টিআইবি। প্রথম থেকে আমরা যেটি দেখেছি 4 দশকের যে পুঞ্জীবিত এক ধরনের মানসিকতা এই খাতের নেতৃবৃন্দের, অর্থাৎ সরকার প্রণোদনার উপর নির্ভরশীলতা ব্যাপকভাবে, সেটি এই সময়ে এই করোনা সংকটকালে আরো বিকশিত হতে দেখা গেছে। টিআইবির অভিযোগ, মালিকপক্ষ ব্যবসার ক্ষতি পুষিয়ে নিতে প্রণোদনা আদায় করলেও শ্রমিকের সুরক্ষায় কার্যকর কৌশল নেয়নি। এতে 64 কারখানার 21,000 চাকরিচ্যুত শ্রমিক বেতন ভাতা পাননি। করোনার দ্বিতীয় দফা সংক্রমণের ক্ষতি মোকাবিলায় সরকার মালিক ও শ্রমিক পক্ষের বিভিন্ন কমিটিকে কার্যকর করার সুপারিশ করেছে টিআইবি। পাশাপাশি জোর দিয়েছে শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিশ্চিতের। গবেষণা ব্যবহৃত আমরা যে সমস্ত সুশাসনের ইন্ডিকেটর বা মাপকাঠিগুলো নির্দেশকগুলো ব্যবহার করেছি, তার প্রতিটি ক্ষেত্রে ঘাটতি দেখা গেছে। যে এই ঘাটতিগুলো নিরসনে মালিক পক্ষ বা সরকারের পক্ষ থেকেও অনেক সময় সদিচ্ছা কার্যকর পদক্ষেপের ঘাটতি সেটা দৃশ্যমান ছিল। এদিকে উদ্যোক্তারা বলছেন, রপ্তানি আয়ে পোশাক খাতের অবদান সিংহভাগ হওয়ায় প্রণোদনার বরাদ্দ এই খাতে বেশি হয়েছে।
তবে রাজনৈতিক প্রভাব বা অন্য কোনো বিতর্কিত উপায় মালিকরা অবলম্বন করে না বলেও দাবি নেতাদের। আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে বলি, আমার যারা আমি তো আপনি জানেন যে আমি আমাদের এই সেক্টরের ফিল্ড লেভেলে একেবারে ওতপ্রোতভাবে আমি জড়িত। এমন কোন মালিক আমাকে বলে নাই বা করে নাই যে ভাই আমার জন্য একটু তদবির করেন বা একটু বলেন আমার একটু দিতে, মানে সিস্টেম অনুযায়ী তারা যে যা পাইছে সেটাই। করোনার পর বিদেশি ক্রেতাদের ভূমিকারও সমালোচনা করে টিআইবি। ক্রেতা প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান সংস্থার নির্বাহী পরিচালক। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাবণাবাদ চ্যানেলে ড্রেজিং করে গভীরতা বাড়িয়ে পায়রা বন্দরে বড় বড় জাহাজ চলাচল বাড়াবে সরকার। এই জন্য 437 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করতে সকালে রাজধানীর এক হোটেলে চুক্তি সই হয়। পায়রা বন্দর কর্তৃপক্ষ ও বেলজিয়ামের জান ডেনুল ড্রেজিং প্রতিষ্ঠানের সাথে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে নিরবচ্ছিন্ন কয়লা সরবরাহ নিশ্চিত হবে বলে জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। 2016 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের তৃতীয় সমুদ্রবন্দর হিসেবে পায়রা বন্দরের কার্যক্রম উদ্বোধন করেন। এ পর্যন্ত 104টি বাণিজ্যিক জাহাজ বন্দরটি ব্যবহার করেছে। এতে করে সরকারের আয় হয়েছে 236 কোটি টাকা। বন্দরের আশেপাশে দেশের অন্যতম বৃহৎ কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বসছে। এগুলোকে চালু রাখতে মালামাল বোঝাই সহজ করতে এ ড্রেজিং করছে সরকার। অনুষ্ঠানে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, চুক্তি অনুযায়ী 18 মাসে রাবনাবাদ চ্যানেলে প্রায় 9.45 মিলিয়ন ঘনমিটার পলি অপসারণ করা হবে। এতে করে 9 মিটারের বেশি গভীরতা বাড়বে ওই চ্যানেলে। আসছে বছরে পায়রা বন্দরের উন্নয়ন ও সমৃদ্ধিকে আরও বেগবান করার। ড্রেজিং কাজ অনেক চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জিং কাজটি আধুনিক প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন করা হবে বলে জানান ড্রেজিং এর ঠিকাদার প্রতিষ্ঠান। পায়রা বন্দরে ড্রেজিং এর কাজ অনেক চ্যালেঞ্জিং। এই কাজটি সম্পন্ন করতে আমরা নৌ মন্ত্রণালয়ের সাথে কাজ করব। আমরা বিশ্বাস করি কোনো উন্নয়নই এখন বাংলাদেশের জন্য অসম্ভব নয়। অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান, আগামীতে ওই চ্যানেলে 10.5 মিটার গভীরতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। রক্ষণাবেক্ষণ ড্রেজিং এর কাজের যে চুক্তি সম্পন্ন পর্যন্ত আমরা কিন্তু চলে এসেছি, আমরা কিন্তু বসে নাই। আমাদের ক্যাপিটাল ড্রেজিং এর যে কার্যক্রম সেটাও কিন্তু আমাদেরকে এগিয়ে যাচ্ছে। আমরা অল্প কিছুদিনের মধ্যে আরেকটি এই ধরনের অনুষ্ঠানে হয়তো আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা স্বাক্ষর করতে পারবো। শুধু তাই নয়, এই ড্রেজিং কাজের মাধ্যমে দক্ষিণাঞ্চলে শিল্প কারখানা গড়ে উঠবে, বাড়বে বিদেশি বিনিয়োগ, একই সাথে সামাজিক উন্নয়ন হবে বলে মনে করে সরকার। পদ্মা সেতু বাংলাদেশে। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি আমন মৌসুমে জাপানি কুবোতো কম্বাইন হারভেস্টার দিয়ে দিনব্যাপী ধান কাটা প্রদর্শনীর আয়োজন করেছে আধুনিক কৃষি সরঞ্জাম আমদানিকারক ও পরিবেশক আবেদিন ইকুইপমেন্ট লিমিটেড। কৃষি অধিদপ্তরের ধান, গম ও পাট বীজ উৎপাদন ও সংরক্ষণ প্রকল্পের 5 একর জমির আমন ধান কুবোতো কম্বাইন হারভেস্টার দিয়ে কাটা হয়। এই সময় কৃষিবিদরা জানান, প্রচলিত পদ্ধতিতে ফসল সংগ্রহ করলে 10 থেকে 15% শস্য অপচয় হয়, যার পরিমাণ বছরে 40 থেকে 60 লাখ টন। কিন্তু আধুনিক এই যন্ত্র ব্যবহারের মাধ্যমে অপচয় 2 থেকে 3% নামিয়ে আনা সম্ভব। এতে উৎপাদন খরচ কমে যাবে প্রায় 20 ভাগ। প্রদর্শনীতে জানানো হয়, কুবোতো কম্বাইন হারভেস্টার সরকারি ভর্তুকির অন্তর্ভুক্ত। দেশের উত্তরাঞ্চলে রাসায়নিক শিল্প এসআর কেমিক্যাল বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। বুধবার বগুড়ার শেরপুরে এই শিল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ সিরাজ। এসআর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ রাব্বানী জানান, কাগজ ও বস্ত্র শিল্পের সাথে সংশ্লিষ্ট 7 ধরনের কেমিক্যাল তৈরি হবে এখানে। দেশের চাহিদা পূরণের পাশাপাশি প্রতি বছর প্রায় 60 কোটি টাকার রাসায়নিক দ্রব্য রপ্তানি করবে প্রতিষ্ঠানটি। উত্তরাঞ্চলে প্রতিষ্ঠানটি চালু হওয়ার প্রতি বছর 200 কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। প্রায় 2 বছর আগে 850 কোটি টাকার এই প্রকল্পের কাজ শুরু হয়। এদিকে উদ্বোধনের পর 107 টন কস্টিক সোডা দেশের 7টি প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়েছে। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।